এন্ডো, চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা জানি যে সম্প্রতি আপনার নতুন একটি রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম প্রকাশিত হয়েছে, আমার প্রণতি। প্রথমে যেটি জানতে চাই যে এই অ্যালবামটি সাজানো হয়েছে রবীন্দ্রনাথের কোন কোন পর্যায়ের গান দিয়ে? এটি মূলত পূজা পর্যায়, প্রেম, প্রকৃতি, এই 3টি পর্যায়ের গান নিয়ে আমি আমার অ্যালবামটা সাজিয়েছি এবং বিভিন্ন অঙ্গের গান সেখানে আছে, যেমন ধ্রুপদাঙ্গের গান, বাউলাঙ্গের গান, কাব্যগীতি, মোটামুটি সব ধরনের অঙ্গের গান এবং পর্যায়ের গান। সব পর্যায়ে ছিল না, 3টা পর্যায়ে ছিল। সব অঙ্গের গান আমি রাখার চেষ্টা করেছি আমার অ্যালবামে। 3টি পর্যায়ের গান একসাথে সমন্বয় করা হয়েছে। আচ্ছা, অ্যালবামে মোট কয়টি গান আছে? 10টা গান। অ্যালবামের কাজ শুরু হয়েছিল কবে? অ্যালবামের কাজটা অ্যাকচুয়ালি করেছি আমি গত বছর 2013 সালের জানুয়ারির দিকে। তো ওইটা আমি কলকাতায় রেকর্ডিংটা করেছি। ওইখানে কলকাতার অগ্নিব বন্দ্যোপাধ্যায়, উনি আমার সঙ্গীত পরিচালনায় ছিলেন। উনি রবীন্দ্র ভারতীর রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টের হেড। উনি অনেক যত্ন করে আমার কাজটা করেছেন এবং অগ্নিবদা আসলে বেশ 2009-10 সালের দিকে সিলেটে এসেছিলেন। এরপর বেশ কয়েকবারই সিলেটে এসছেন, সেখানে ওনার সাথে পরিচয় এবং উনিও খুব বলছিলেন যে প্রতীক, তোমার গান ভালো লাগে, তুমি একটা কাজ করো, আমি তোমাকে সাহায্য করবো। তো সেই সূত্র ধরে কলকাতায় যাওয়া এবং ওনাকে দিয়ে আমার অ্যালবামের কাজটি করা। তার সাথে কাজ করা এবং কলকাতায় কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? খুব চমৎকার একটা অভিজ্ঞতা ছিল। আবার একটু কষ্ট হয়েছিল। আমি গিয়েছিলাম জানুয়ারি মাসে, 2013 জানুয়ারি, ভীষণ ঠান্ডা ছিল তো কলকাতায়। তো এটার একটা কিছুটা প্রভাব পড়েছিল আমার গলায়। তারপরেও আমি চেষ্টা করেছি ভালো গান করার এবং ওইখানকার যেটা আমার ভীষণ আমাকে ইয়ে করেছে, ভালো লেগেছে আমার, যে ওনাদের কাজ করার যে বিষয়টা, ওনারা ভীষণ সময়টাকে গুরুত্ব দেন। একদম স্টুডিও 9টার সময় ইয়ে থাকলে একদম 9টার মধ্যেই যেতে হবে, এই জিনিসগুলো, এবং ভীষণ যত্ন নিয়ে কাজ করা এবং রেকর্ডিং এর কোয়ালিটি সবকিছু মিলে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট সবকিছু মিলে আমার খুব মানে ভালো একটা। যখন কম্পোজিশন হলো, রেকর্ডিং শেষ হলো, তখন গান শুনে আপনার নিজের অনুভূতিটা কেমন ছিল? ভালোই লেগেছে। তারপরে যেটা হয় আপনার পুরোপুরি সন্তুষ্টিটা তো আসে না, মনে হয় ভালো গাইতে পারতাম, ভালো গাওয়া উচিত ছিল, ভালো গাইতে পারতাম। তারপরে সবকিছু মিলে আমার মনে হয় আমার কাজটা ভালো হয়েছে। বাকিটা দর্শক শ্রোতারা শুনে ওনারা বলবেন কেমন হয়েছে। আচ্ছা, আমরা আরো অনেক কথা বলবো, তার আগে একটা গান শুনতে চাই। কোন গানটা শুনবো? আমি আমার অ্যালবাম থেকেই একটা গান করছি। চমৎকার, অনেক ভালো লাগলো গানটি শুনে। আসলে অনেক মিষ্টি একটি গান। তো আমরা অ্যালবামের প্রসঙ্গে চলে আসি। এই অ্যালবামে কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে আবহ তৈরির জন্য? একদম ট্রেডিশনাল যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, এই সমস্ত গানের ক্ষেত্রে, যেমন সেতার, বাঁশি, ভায়োলিন, সরোদ, তবলা, পারকাশন, এগুলোই ছিল। এখন পর্যন্ত দর্শকদের কাছ থেকে কেমন প্রত্যাশা বা কেমন সাড়া পাচ্ছেন? বেশ ভালোই সাড়া পাচ্ছি। আর আমি যেহেতু একটা সংগঠনের সাথে যুক্ত আছি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাথে, এবং আমাদের প্রায় 84টা জায়গায় আমাদের শাখা আছে। তো মোটামুটি আমি চেষ্টা করছি সব জায়গাতে সিটিগুলো ইয়ে করার, এবং আমার নিজের জায়গায়, আমি সিলেটের ছেলে, বেশ ভালোই সাড়া পাচ্ছি। সবাই বেশ ভালো, সবাই অনেক প্রশংসা করছে। করছে। আচ্ছা, এটি তো আপনার প্রথম একক অ্যালবাম?
হ্যাঁ, এটা আমার প্রথম একক অ্যালবাম। এর আগে আমি কাজ করেছি শ্রুতি গীত বিতান, যেটা আর্কাইভ একটা বেরিয়েছে 2000, হ্যাঁ বন্যাদির তত্ত্বাবধানে যেটা বেরিয়েছে সুরের ধারা থেকে, সেখানটায় আমি কাজ করেছি। ওখানে আমি 6টা গান গেয়েছি। সেখানে আপনার যে ইনভলভমেন্টটা কিভাবে হয়েছিল? এই কাজটা আসলে বন্যাদি যেটা করেছিলেন, সারা দেশে যারা রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেন, গান করেন, তাদের সবাইকে একসাথে সমন্বয় করে উনি অ্যালবামে আর্কাইভের কাজটা করেছিলেন। তো আমি যেহেতু সম্মেলন পরিষদের সাথে যুক্ত আছি, বন্যাদিও সম্মেলন পরিষদের সাথে যুক্ত আছেন, মানে আসেন, গান করেন বা আমাদেরকে প্রশিক্ষণ করান। তো সেই সূত্র ধরে সিলেট থেকে ওই সহস্র কণ্ঠে গান হয়েছিল ওই অনুষ্ঠানটাতে, যে সেখানে আমি আমার সম্মেলন পরিষদ থেকে, সিলেট থেকে আমরা 20 জনের একটা টিম নিয়ে আমি এসেছিলাম। তো সেইভাবে উনার সাথে, উনি আমার সাথে আমার অ্যালবামে ওনার আর্কাইভে গান করার জন্য আমাকে বলেছিলেন এবং সেখানে আমি গান করেছিলাম। তাহলে সারা দেশ থেকে মোট কতজন শিল্পী গান গিয়েছিলেন? অসংখ্য, প্রায় 500। অনেক বড় একটি প্রজেক্ট ছিল নিঃসন্দেহে। তো আমরা আরো অনেক কথা বলবো, তার আগে আরো একটি গান শুনতে চাই। কোনটা শুনবো? আমার একক অ্যালবাম থেকে আমি আরেকটি গান করছি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। বাহ, চমৎকার। আচ্ছা, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে চলে আসি। রবীন্দ্রনাথের প্রতি, রবীন্দ্রনাথের গানের প্রতি এই আকর্ষণটা তৈরি হলো কবে থেকে? এটি হয়েছে আসলে, এমনিতে আমি আমার পরিবারে একটা গানের একটা আগ্রহ ছিল। ছোটবেলা থেকেই আমি আমার বাবা, কাকু, পিসি ওনাদেরকে গান করতে শুনেছি। তো আমিও ছোটবেলা থেকে ওই শুনে 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 গান করতাম। এমন একটি সাংস্কৃতিক আবহে বড় হয়েছে, পরিমণ্ডলে আমি বড় হয়েছি। কিন্তু আমার পরিবারে যেটা ছিল, যে কখনো আমাকে মানে যে চাপিয়ে দেয়া, যে তোমাকে শিখতে হবে, করতে হবে, ওইরকম তেমন একটা কিছু ছিল না। তারপরে আমি ক্লাস 4-এ যখন পড়ি, আমার এক মামা আমাকে একটা স্থানীয় একটি স্কুলে নিয়ে ভর্তি করেছিলেন, নূপুর সঙ্গীতালয়। তো ওইখানে হোসেন আলী স্যার বলে, ওনার কাছেই আমার হাতে খড়ি। আর তারপরে আমি বেশি দিন গান শিখিনি, কারণ আমি একটু দুরন্ত ছিলাম, এবং একটু খেলাধুলার প্রতি আমার একটা নেশা ছিল। কিন্তু এমনি করতাম, কিন্তু ওই শেখাটা আর ওইভাবে হয়নি। তারপরে আমি এসএসসি পরীক্ষার পরে শিল্পকলা একাডেমিতে ভর্তি হয়ে যাই, এবং এরপর থেকে আমি খুব সিরিয়াসলি গানটা শুরু করি। এবং 1990 সালে ওই জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের এক প্রতিযোগিতা হয়, জাতীয় প্রতিযোগিতা। সেখানে আমি সিলেট থেকে সিলেক্ট হয়ে কেন্দ্রে আসি, এবং আমি প্রথম হই, বাংলাদেশের মধ্যে প্রথম হই। এবং ওই সময় আমার সাথে ওয়াহিদুল হকের পরিচয় হয়, সঙ্গীত গুরু ওয়াহিদুল হক। এবং এরপর থেকে ওয়াহিদ ভাইয়ের কাছ থেকে আমি অনেক গান শিখেছি। উনার আসলে রবীন্দ্রসঙ্গীত কি করে করতে হয় এবং রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালো লাগাটা ওই উনার মাধ্যমেই কিন্তু আমার সেটা হয়েছে। এবং উনি এত সুন্দর করে শিখাতেন এবং বুঝিয়ে দিতেন। রবীন্দ্রসঙ্গীতটা তো আসলে বাণী প্রধান গান, বাণীটাকে উপলব্ধি করে সেই অনুযায়ী আপনার থ্রোয়িং, এক্সপ্রেশন, মডুলেশন সবকিছু করতে হয়। তো ওই ব্যাপারগুলো ওয়াহিদের কাছ থেকে আমি ভীষণ, তার কাছ থেকে অনুপ্রাণিত হওয়া। আচ্ছা, সঙ্গীত চর্চার পাশাপাশি আপনি তো সঙ্গীত শেখানো এবং সিলেটে শেখাচ্ছেন, আপনার তো বেড়ে ওঠাও সিলেটে। তো এখন যেটা জানতে চাচ্ছি যে সিলেটে আসলে যে তরুণ প্রজন্ম, তাদের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আগ্রহটা কেমন? ভীষণ, আমি তো ভীষণ আগ্রহ দেখি ওদের। আর যেটা হয়েছে, আমাদের যেটা সংগঠন সম্মেলন পরিষদ, আমাদের কর্মকাণ্ডটাই এরকম, যে ছেলে মেয়েদেরকে যাতে আগ্রহী করে তোলা রবীন্দ্রসঙ্গীতের প্রতি, রবীন্দ্রনাথ সম্পর্কে যাতে ছেলেমেয়েরা জানতে পারে। তাছাড়া আমি সম্মেলন পরিষদে তো আমি এখানে প্রশিক্ষক হিসেবে আছি,
আমি 1994 সাল থেকে আসলে সেখানে প্রশিক্ষক হিসেবে আছি এবং আমাদের এখানে প্রায় 80 জন ছেলে মেয়ে এখন চর্চা করছে এবং এই জাতীয় পর্যায়ে যতগুলো প্রতিযোগিতা হয়, যেমন সম্মেলন পরিষদের প্রতিযোগিতা কিংবা জাতীয় শিশু পুরস্কার প্রত্যেকবারই দেখা যাচ্ছে সিলেট থেকে যে ছেলেমেয়েরা আসে বেশ ভালো ইয়ে করে, ফার্স্ট সেকেন্ড থার্ড পারফরমেন্স করে এবং ভালো ফলাফল করে ওরা যায় সিলেটে। আচ্ছা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি তো রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি অন্যান্য গানের সাথেও যুক্ত আছেন, তো আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই আরো একটি গান শুনে। কোন গান শুনবো, রবীন্দ্রসঙ্গীতের নাকি অন্য কোনো গান? আমি একটু অতুল প্রসাদের একটা গান করতে চাই, কারণ আমাদের বাংলা গানকে যারা সমৃদ্ধ করেছেন এর মধ্যে অতুল প্রসাদ, ডিএল রায়, রজনীকান্ত এবং অবশ্যই কাজী নজরুল ইসলাম, ওনাদের অনেক অবদান আছে বাংলা গানকে সমৃদ্ধ করার জন্য ক্ষেত্রে। তো সেই আমি অতুল প্রসাদের একটি গান এবারে আমি শুনি করছি। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয়, উড়ে আয় চলে আয় আমার কাছে, মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। চমৎকার, ধন্যবাদ। অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাকে অনেক ধন্যবাদ এর জন্য যে আপনি সিলেটে থেকেও আপনার সঙ্গীত চর্চা অব্যাহত রেখেছেন এবং অন্যদেরকেও শিখিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি কে। শুভ সন্ধ্যা অনুষ্ঠানে যারা কলাকুশলী আছেন, যুক্ত আছেন, তাদের সকলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রতীক ইন্দুর সঙ্গে। সেই সাথে আমরাও চলে এসেছি শুভ সন্ধ্যার শেষ প্রান্তে।